নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইটি আমরা আজকে দেখব, পড়ব পর্যায়ক্রমে। প্রথম পরিচ্ছেদ ভাষা। আমরা পর্যায়ক্রমে সবকটা পরিচ্ছেদ আলোচনা করব। প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ। ভাষা। ভাষার সংজ্ঞা। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য ধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে থাকে। কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনের ভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। আর কণ্ঠধ্বনির সহায়তায় মানুষ মনের সূক্ষ্মতি সূক্ষ্ম ভাব প্রকাশ করতে সমর্থ হয়। কণ্ঠধ্বনি বলতে মুখ গহ্বর, কণ্ঠ, নাক ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বোঝায়। এই ধ্বনি হচ্ছে ভাষার মূল উপাদান। এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আবার ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের দ্বারা। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, দাঁত, নাক ইত্যাদি বাক প্রত্যঙ্গকে একত্রে বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট। তবুও একই ধ্বনি বা ধ্বনি সমষ্টির অর্থ বিভিন্ন মানবগোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। এই কারণে বিভিন্ন মানবগোষ্ঠীর জন্য আলাদা আলাদা ভাষার সৃষ্টি হয়েছে। মানুষের কণ্ঠ নিঃসৃত বাকসংকেতের গঠনকে ভাষা বলা হয়। মানুষের কণ্ঠ নিঃসৃত বাকসংকেতের সংগঠনকে ভাষা বলা হয়। অর্থাৎ বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যম হল ভাষা। দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু বা ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করে। সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক মাত্র। এজন্য আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই। সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে। ফলে এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেরকার মানুষ ভাষা ঠিক এমনটি ছিল না। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০-এর বেশি ভাষা প্রচলিত আছে। তার মধ্যে বাংলা একটি ভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের আদিবাসীদের মাতৃভাষা বাংলা।
বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ এবং ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। এছাড়া যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বাংলা ভাষী জনগণ রয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। বাংলা ভাষারীতি: কথ্য, চলিত ও সাধুরীতি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। পৃথিবীর সব ভাষারই উপভাষা রয়েছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষার যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর বা রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। এ ধরনের আঞ্চলিক ভাষাকে বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়, কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান প্রদানের অন্তরায় দেখা দিতে পারে। সে কারণে দেশের শিক্ষিত পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। ভাষাভাষী শিক্ষিত জনগণ এ আদর্শ ভাষাকেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত এই ভাষায় আদর্শ চলিত ভাষা। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দু প্রভৃতি ভাষার মৌখিক এবং কথ্য এবং লৈখিক বা লেখ্য এ দুটি রূপ দেখা যায়। ভাষার মৌলিক রূপের আবার রয়েছে একাধিক রীতি। একটি চলিত কথ্যরীতি, অপরটি আঞ্চলিক কথ্যরীতি। চলিত কথ্যরীতি, অপরটি আঞ্চলিক কথ্যরীতি। বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপে রয়েছে দুইটি রীতি, একটি সাধুরীতি, অপরটি চলিত রীতি। চলিত রীতি, অপরটি সাধুরীতি। বাংলা ভাষার এ প্রকারভেদ বা রীতিভেদে এভাবে দেখানো যায়। বাংলা ভাষাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, লিখিত এবং মৌখিক বা লৈখিক অথবা মৌখিক। লিখিতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, সাধু, চলিত। মৌখিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, চলিত ও আঞ্চলিক। সাধু ও চলিত রীতির পার্থক্য। সাধু ও চলিত রীতির পার্থক্য: সাধুরীতি: বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তার অনুপযোগী। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তার অনুপযোগী। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সাধুরীতি: এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। চলিত রীতি: চলিত রীতি পরিবর্তনশীল। 1 বছর আগে যে চলিত রীতি সে যুগের সৃষ্ট বা ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। চলিত রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি তদ্ভব শব্দবহুল। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তা
আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী চলিত রীতি। সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রে এমনটি ঘটে। আঞ্চলিক কথ্যরীতি। সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা রয়েছে। বিভিন্ন অঞ্চলের রীতির ভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণে বিভিন্ন অঞ্চলের ভাষা মিশ্রণ লক্ষ্য করা যায়। সাধু চলিত ও কথ্যরীতির উদাহরণ। সাধু রীতি। পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে 3 জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা 8টার পূর্বেই ডাকবাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে, আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই। চলিত রীতি। পুল পেরিয়ে সামনে একটা বাঁশবাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা। মচমচ করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুতোর নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গা, বুনো গাছপালা, লতাঝোপের ঘন সমাবেশ। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তোলার মতো রাধাল তার ফুল ফুটে রয়েছে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। নেক্সটে